আমাদের এই পর্বের আলোচনার বিষয় দ্বিগু সমাস, কিন্তু দ্বিগু সমাসের সাথে গঠনগত এবং অন্যান্য দিক থেকে সংখ্যাবাচক বহুব্রীর মিল থাকায় এই দুটি সমাস আমরা একসঙ্গে আলোচনা করব। দ্বিগু শব্দের অর্থ কী? দ্বিগু শব্দের অর্থই হচ্ছে সমাহার বা সমষ্টি। কি বললাম তাহলে? দ্বিগু শব্দের অর্থই হচ্ছে সমাহার বা সমষ্টি। এখানে মূলত দ্বিগু সমাস আলোচনা করার সাথে সাথে আমরা আরও একটা সমাস নিয়ে আলোচনা করব, যে সমাসটার সাথে দ্বিগু সমাসের অনেক মিল আছে, বিশেষ করে গঠনগত মিলটা একই রকম। এজন্য দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রী এই দুইটা সমাস আমরা একসাথে আলোচনা করব। তাহলে যেটা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে, পরীক্ষায় যে ঝামেলাগুলো হয়, দুইটার মধ্যে যে কনফ্লিক্ট হয়, এই কনফ্লিক্টগুলো হবে না। তাহলে এখন দ্বিগু সমাস এইটা শুরু করার আগে আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। এটা আমরা গত দুইটা ক্লাসে আলোচনা করেছি। তাহলে আমরা জানি যে দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, সেই পদটা হচ্ছে কি পরপদ। তাহলে দ্বিগুর এরকম একটা সংজ্ঞা আমরা দাঁড় করাতে পারি, যে সমাসে কি পরপদের অর্থ প্রাধান্য পায় এবং কি বোঝায়, সমষ্টি বা সমাহার বোঝায়, সেটা হচ্ছে কি দ্বিগু। এটা খুবই সাধারণ একটা সংজ্ঞা। আমরা একটু পর দুইটা, এই যে বললাম দুইটা সমাস একসঙ্গে আলোচনা করব। একটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রী, আর একটা হচ্ছে কি দ্বিগু। এই দুইটা একসঙ্গে দেখি আমরা সংজ্ঞা আছে কি, মিল আছে কি কি, এগুলোর বৈশিষ্ট্য কি, চিনব কিভাবে আমরা। চলে আসি, দেখেন খেয়াল করেন, আমি এখানে লিখছি, এক পাশে লিখছি দ্বিগু, এক পাশে লিখছি সংখ্যাবাচক বহুব্রী। এখন দ্বিগুর আসেন, দ্বিগুতে আমরা কি বললাম, পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে। পূর্বপদে সংখ্যাবাচক লিখেছি। সংখ্যাবাচক বহুব্রীতে খেয়াল করেন, এখানেও লিখেছি পূর্বপদে সংখ্যাবাচক থাকবে। আচ্ছা, সংখ্যাবাচক শব্দ থাকবে। খেয়াল করেন, নামই কি সংখ্যাবাচক বহুব্রী। বহুব্রীর সংজ্ঞা কি আপনাদের মনে আছে? তৃতীয়, ভিন্ন বা আলাদা অর্থ বোঝায়, সেটা হচ্ছে কি বহুব্রী। তাহলে সংখ্যাবাচক বহুব্রী কি, একটা সংজ্ঞা থাকবে আর কি আলাদা অর্থ বোঝাবে। এখন আসেন খেয়াল করেন, তাহলে এই যে বললাম গঠনগত একটা মিল আছে, খেয়াল করে দেখেন আপনি, এখানেও পূর্বপদের সংখ্যাবাচক, এখানেও পূর্বপদের সংখ্যাবাচক। এখন পরের বিষয়টা দেখি। পরের বিষয়টা যেটা বলছি, চেনার জন্য আমরা চিনব কিভাবে, দেখেন এইখানে দ্বিগু সমাসের যে সমস্ত পদ, এটা হবে বিশেষ্য বা নাউন। কি বললাম, আমরা সবাই বিশেষ্য বা নাউন জানি। বিশেষ্য বা নাউন কি, যা দ্বারা কোনো কিছুর কি বোঝায়, নাম বোঝায়, সেটাই হচ্ছে কি বিশেষ্য বা নাউন। আচ্ছা, আর সংখ্যাবাচক বহুব্রীর যে সমস্ত পদ, এইটা হবে বিশেষণ বা অ্যাজেক্টিভ। কি বললাম তাহলে, এইটা হবে কি বিশেষণ বা অ্যাজেক্টিভ। তার আগে পর্যন্ত এই দুইটার গঠন হচ্ছে মূলত একই। কি বললাম তাহলে, এই দুইটার গঠন একই। এখন আসেন দেখেন, তারপরে 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা লিখছি দ্বিগুর, সেটা হচ্ছে সমাহার বা সমষ্টি বোঝায়। এই বিষয়টা তো শুরুতেই বললাম। আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রীতে যেটা লিখছি ভিন্ন অর্থ বোঝায়, মানে আলাদা অর্থ বোঝাবে। এখন আসেন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখেন একই রকম এক্সাম্পল আমি দ্বিগুতে লিখছি কি চৌরাস্তা, আর সংখ্যাবাচক বহুব্রীতে লিখছে কি চৌচালা। দেখেন তো দুইটা শব্দ একই রকম লাগতেছে না? এবং এটা পরীক্ষায় অনেক সময় ভুল হয়ে যায় বা অধিকাংশই ভুল করে। আপনি দেখেন চৌরাস্তা, চৌ মানে হচ্ছে 4, একটা সংখ্যাবাচক শব্দ। এরপর দেখেন চৌচালা, এই যে চৌ মানে হচ্ছে 4, এটাও একটা সংখ্যাবাচক শব্দ। এর পরের মিলটা খেয়াল করেন, রাস্তা এটা একটা নাউন, এই যে চাল এইটাও একটা নাউন। তাহলে পার্থক্যের জায়গাটা কোন জায়গায়? পার্থক্যের জায়গাটা হচ্ছে এই যে সমস্ত পদ, যেটা চৌরাস্তা আর চৌচালা। দেখেন চৌরাস্তা হচ্ছে একটা নাউন, চৌরাস্তা হচ্ছে কি একটা নাউন। আমরা বন্ধু বান্ধবদেরকে বলি না যে আমি চৌরাস্তায় আছি, তুই চৌরাস্তায় আয়, তাহলে একটা জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে এটা কি নাউন। কিন্তু পক্ষান্তরে আপনি খেয়াল করেন যে চৌচালা, এটা কিন্তু নাউন না, এটা হচ্ছে কি অ্যাজেক্টিভ। চৌচালা বলতে কি বোঝাচ্ছে? চৌচালা মূলত একটা ঘরের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, 4 চাল বিশিষ্ট কিন্তু একটা ঘরের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। গ্রামে যারা গেছেন বা গ্রামে যারা থাকেন তারা বুঝতে পারবেন, সাধারণত কি টিনের ঘরকে বলা হয় কি চৌচালা ঘর। তাহলে দেখেন আপনি জাস্ট ব্যাসবাক্যও করা লাগবে না আপনার, আপনি শুধুমাত্র কি সমস্ত পদ দেখে বুঝতে পারবেন যে কোনটা কি হবে, দ্বিগু হবে নাকি কোনটা সংখ্যাবাচক বহুব্রী হবে। দুইটার ব্যাসবাক্য কিন্তু আলাদা আলাদা। দেখেন যখন চৌরাস্তা আমরা ব্যাসবাক্য করছি কি 4 রাস্তার সমাহার, এখানে তো তাই বোঝাচ্ছে। কিন্তু দেখেন
চৌচালা, এটা কিন্তু 4 চালের সমাহার বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি 4 চাল বিশিষ্ট যা, মানে একটা ঘরের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। আর বিশেষণের সংজ্ঞা কি? যা দ্বারা কোনো কিছু দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, এক কথায় কোনো কিছুর যদি বৈশিষ্ট্য বোঝায় সেটাই কি হবে? বিশেষণ। কি বললাম? কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝালে সেটাই কি হবে? বিশেষণ। আর কোনো কিছুর যদি নাম বোঝায় সেটা কি হবে? বিশেষ্য। এখন খেয়াল করেন পরের এক্সাম্পলগুলো। আমি লিখছি কি ত্রিভুজ, 3 ভুজের সমাহার, মানে কি 3টা বাহুর সমাহার, 3টা বাহু মিলে কি হয়? ত্রিভুজ হয়। এখন বলেন ত্রিভুজ শব্দটা আমার কি নাউন না অ্যাডজেক্টিভ? অবশ্যই নাউন। তাহলে ত্রিভুজ শব্দটা যেহেতু নাউন, তার মানে এটা কোন সমাস হবে? দ্বিগু সমাস হবে। কিভাবে বুঝবো? ত্রিভুজ দ্বারা সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে, এজন্যও কি হবে? দ্বিগু হবে। এবার আসেন, আমি লিখছি কি দোতলা, ব্যাসবাক্য করছি কি 2 তল বিশিষ্ট যা। আচ্ছা, এখন বলেন তো দোতলা কি নাউন? দোতলা কিন্তু নাউন না। দোতলা বাড়ি হতে পারে, দোতলা গাড়ি হতে পারে, দোতলা লঞ্চ হতে পারে। তাহলে এই যে 2 তল বিশিষ্ট যা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আসলে কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝাচ্ছে। যখন আমরা বলছি দোতলা বাড়ি, তখন ওই বাড়িটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে। যখন আমরা বলছি দোতলা লঞ্চ, তখন ওই লঞ্চের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তাহলে এই যে 2 তল বিশিষ্ট যা, দোতলাটা হচ্ছে কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আর যখনই আমরা বিশেষণ বা অ্যাডজেক্টিভ পাবো, যদি পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে, পরপদে একটা নাউন থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? সংখ্যাবাচক বহুব্রী। এরপর দেখেন, এরপর আমরা লিখেছি কি ত্রিফলা, 3 ফলার সমাহার। তাহলে ত্রিফলা, এই যে 3টা ফলার সমাহার, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা নাউন, তার মানে কি হবে? আমার দ্বিগু সমাস। কিন্তু দেখেন তে পায়া, 3 পা বিশিষ্ট যা, এটা কিন্তু কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে একটা টেবিলের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। কি বললাম? একটা টেবিলের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। সোফার সামনে দেখবেন যে ট্রিপড ইংরেজিতে বলে, এই যে 3 পা বিশিষ্ট যে টেবিল, সেগুলোকে বলা হচ্ছে কি তে পায়া। তাহলে মূল পার্থক্যের জায়গা যেটা, যে সমস্ত পদ যদি নাউন হয় সেটা হবে দ্বিগু, সমস্ত পদ যদি অ্যাডজেক্টিভ হয় সেটা হবে কি সংখ্যাবাচক বহুব্রী। কিন্তু এইটার আবার এক্সেপশন আছে। এক্সেপশন কীরকম? যেমন ধরেন একতারা, দোতারা, সেতার। এই যে দেখেন 1, 2, সেতার, সে মানে হচ্ছে 3 তারের সমাহার সেতার। এগুলো তো নাউন। আপনি তো প্রশ্ন করতে পারেন যে ভাই এগুলো তো নাউন, তাহলে দেখেন একতারা একটা নাউন, দোতারা নাউন, সেতার নাউন। আচ্ছা, এগুলো নাউন হওয়ার পরেও সংখ্যাবাচক বহুব্রী। এই 3টা এক্সাম্পল একটু কষ্ট করে আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে কি বললাম? একতারা, দোতারা, সেতার, এগুলো কি নাউন, কিন্তু আমরা বলছিলাম নাউন হলে হয় দ্বিগু, কিন্তু এগুলো নাউন হওয়ার পরেও কি সংখ্যাবাচক বহুব্রী। এই 3টা এক্সেপশন ছাড়া বাকিগুলো সব রকম মিলে যায় আর কি। তাহলে আসেন, এই যে দ্বিগু সমাস আমরা শিখলাম। কি শিখলাম আমরা? যে পূর্বপদের সংখ্যাবাচক 2টাতেই থাকতেছে। সমস্ত পদ যদি নাউন হয়, সমাহার বা সমষ্টি বোঝায়, তাহলে হবে কি দ্বিগু। আর যদি সমস্ত পদটা বিশেষণ হয়ে যায় এবং ভিন্ন অর্থ বোঝায়, খেয়াল করেন চৌচালা সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে না, তখন আমরা সেটাকে বলবো কি সংখ্যাবাচক বহুব্রী। আর এখানকার এক্সেপশন যেটা একতারা, দোতারা আর কি সেতার, এগুলো হচ্ছে কি নাউন হওয়ার পরেও সংখ্যাবাচক বহুব্রী। তাহলে এই ছিল আমাদের দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীর আলোচনা। এখান থেকে আমরা মূলত দেখার চেষ্টা করেছি দ্বিগু সমাসের বৈশিষ্ট্যগুলো কী এবং সংখ্যাবাচক বহুব্রীর বৈশিষ্ট্যগুলো কী, এবং দুটোর মধ্যে কোথায় মিল আর কোথায় অমিল। এবং আমরা বিভিন্ন উদাহরণ দিয়েছি, যার মাধ্যমে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীর মূল পার্থক্যের জায়গাটা কোথায়। পরবর্তী অংশে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।